কেয়া চ্যাটার্জির লিখিত গল্প খাঁচার পাখি। ঘুম চোখে রান্নাঘরে গিয়ে আগের রাতে কেটে রাখা আলুগুলো ধুয়ে প্রেসারে দিয়ে দিল অনুভা। গ্যাস ওভেনের একটা বার্নারে কুকার বসিয়ে আর একটা বার্নারে চায়ের জল চাপিয়ে দিয়ে দাঁত মাজতে শুরু করলো সে। শ্বশুর মশাই ফ্ল্যাটে এসে থাকলে এসব করা যায় না সহজে। রান্নাঘরে ঢুকতে গেলে বাসি জামা কাপড় ছাড়তে হয়, স্নান করতে হয়। সকালবেলা এসব ঝামেলা করার সময় থাকে না অনুভার। ছেলের স্কুল বাস আসে 6:30টায়। স্বামী আর মেয়ে সকাল 9টার মধ্যে ভাত খেয়ে টিফিন নিয়ে বেরিয়ে যায়। ওরা বেরোলে কিছুক্ষণ নিজের জন্য সময় পায় অনুভা। সেইটুকু সময় স্নান, পুজো, সকালের খাবার খায়। তারপরেই চলে আসে কাজের মেয়েটা। তার পেছনে লেগে কাজ করাতে হয়। এক মুহূর্তের জন্য চোখের আড়াল হলেই হয় কোনো কোণে ধুলো থেকে যায়, আর তা না হলে হাত সাফাইয়ের কামালে আলু বা কুমড়োর ফালি হাওয়া হয়ে যায়। প্রশান্ত বারবার বলে নতুন লোক রাখতে, কিন্তু পারে না অনুভা। নতুন কাজের লোক পাওয়া আর হাতে চাঁদ পাওয়া সমার্থক আজকাল। প্রশান্ত এসব বোঝে না, অনুভা আলাদা করে বোঝাতেও যায় না। 20 বছরে এটাই অনুভার জীবনে সারাদিনের খরচা হয়ে দাঁড়িয়েছে। নিজের সময় বলতে দুপুরটুকু, তখন বইগুলো নিয়ে নাড়াচাড়া করে সে। সারাদিনের কাজের শেষে হারমোনিয়াম নিয়ে বসার ক্ষমতা থাকে না, আর শরীর দেয় না। সংসারের খুঁটিনাটি খেয়াল রাখতে রাখতে ক্লান্ত হয়ে যায় মস্তিষ্ক। রাতটুকু বিশ্রাম নিয়ে আবার পরের দিনের যুদ্ধ শুরু। মাঝে মাঝে ক্লান্ত লাগে ওর, মনে হয় একদিন ছুটি পেলে বেশ হতো। তারপরেই নিজের মনে হেসে ফেলে। গত 20 বছরের ছুটি বলতে কয়েকবার পুরী দর্শন। সেখানে গিয়েও হলিডে হোমে থেকে নিজেকেই রান্না বান্না করতে হয়েছে। প্রশান্ত বলেছে খরচ বেশি করা যাবে না, হোটেলে খেলে শরীর স্বাস্থ্য দুই নষ্ট হবে। অনুভব বাধ্য মেয়ের মতোই কাজ করেছে। সকাল থেকে রান্না করে তবে গেছে সমুদ্রের ধারে। তখন সূর্য মাথার উপরে, গনগনে রোদে বালিতে পা ফেলা দায়। অনেকবার সূর্যোদয় দেখার চেষ্টা করেছে সে, পারেনি। একটা দীর্ঘশ্বাস বুকের পাঁজর ভেদ করে আসতে চায় অনুভার, পারে না। 18য় পা ফেলতেই বিয়ে দিয়ে দিল বাবা। শাশুড়িবিহীন সংসারে একমাত্র কর্ত্রী, নামেই কর্ত্রী, আসলে কোনো কথাই চলে না অনুভার। গত কয়েক বছরে ঝিমিয়েও গেছে মনের মধ্যে পুষে রাখা স্বপ্ন আর ইচ্ছে চারাগুলো। গান গাইতে ভালোবাসত সে। বাড়ির কাজ সামলে মাঝে মধ্যে সন্ধেবেলা সময় পেলে বসত। প্রশান্তের পছন্দ ছিল না ব্যাপারটা। অফিস থেকে ফিরে প্যানপ্যানানি শুনতে ভালো লাগতো না, অতএব বন্ধ। তারপর 20তে পা দিতেই বুবলি এলো কোলে। ওকে নিয়েই একটা জগৎ তৈরি হলো। অনুভার নিজের যে আলাদা একটা জগৎ ছিল ভুলেই গেল সে। তার বছর 5 পরে এলো টুকাই। এদের নিয়ে একটা চক্র চালু হলো। সকাল থেকে রাত, রাত থেকে সকাল। অনুভার এখন চালসে পড়তে চলেছে। এই কয়েক বছরে খুব ভালো করে বুঝে গেছে এই সংসারে তাকে প্রয়োজন হলেও যেহেতু সে চাকরি করে না, তাই সবকিছুতে তার অধিকার নেই। ভুল ত্রুটি শুধু তারই হয়, এবং সেটি যথেষ্ট শাস্তিযোগ্য হলেও দয়াপরবশত তাকে ছেড়ে দেওয়া হয়। তাছাড়া সে কিছু পারে না, তার যোগ্যতা কম, তার বোধ বুদ্ধি কম, এসব বিশেষণ তো লেগেই রয়েছে। সারাদিনের ক্লান্তি মেখে শুতে যাওয়ার আগে এগুলোই অনুভব নিজের পারিশ্রমিক বানিয়ে ফেলেছে। কলকাতায় আসার পরে কাজের বোঝা একটু কমেছে। হালি শহরের বিশাল বাড়িতে 1 তলা থেকে 3 তলার ছাদ, সবকিছুরই পরিচর্যা ছিল অনুভার কাঁধে। তাছাড়া যখন তখন কচুরলতি, চিংড়ি মাছ, খাসির মাংস নিয়ে এসে শ্বশুরমশাইয়ের ফরমায়েশ তো ছিলই। কাঁটায় কাঁটায় 1:30টার সময় খেতে দিতে হবে এদিকে। ভুল হলেই কুরুক্ষেত্র। ছেলেকে ফোন করে নালিশ, নাভিশ্বাস উঠে যেত অনুভার। এখানে 3 কামরার ফ্ল্যাটে 4 জনের ছোট সংসারে একটু হলেও নিজের জন্য সময় পায় সে। নিজের মতো করে ঘর সাজায়, ব্যাস এইটুকুই খোলা আকাশ তার। বিকেল হলেই আবার সংসারে চিন্তা নিয়ে ছোটাছুটি। ছেলেকে টিউশনে নিয়ে যাওয়া, রাতে রুটি তরকারি, সন্ধ্যের টিফিন। চাকা ঘুরতে থাকে, ঘুরতেই থাকে। কেউ জিজ্ঞেস করে না সে খেয়েছে কিনা। জ্বর হলে কপালে হাত দিয়ে তাপ মাপতে ভুলে যায় সকলে। ওষুধ ফুরিয়ে গেলেও কেউ খেয়াল রাখে না। অনুভব এগুলোই নিজের পারিশ্রমিক হিসেবে মেনে নেয়। মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে পাশের ফ্ল্যাটে সীমন্তিনীর দিকে। সকাল হতেই সে ছোটে বাস স্ট্যান্ডে। বাসটা মিস হলে অফিসের খাতায় লাল কালির দাগ পড়বে, মাইনে কাটা যাবে। মাসের প্রথমে মাইনে পেলে মাঝে মাঝে বিরিয়ানি নিয়ে আসে মেয়ের জন্য। সুন্দর সুন্দর কুর্তি, প্লাজো, জিন্স, টপ, সালোয়ার শাড়ি পরে।
অনুভার খুব ইচ্ছে করে সেরকম জামা কাপড় পরার, কিন্তু পারে না। প্রশান্তর কাছে সেসব বাজে খরচ। বাজে খরচ পছন্দ করে না প্রশান্ত। তার রক্ত জল করে আনা টাকায় ফুর্তি করা সাজে না অনুভার। নিজেকে ভীষণ ছোট মনে হয় তখন। ভেতরে ভেতরে কুঁকড়ে যায় সে। দম বন্ধ হয়ে আসে। পর মুহূর্তেই ভাবে, এই চার দেওয়ালের বাইরে বেরিয়ে সে কিই বা করতে পারে। লেখাপড়া তেমন নেই যে একটা চাকরি জোটাবে। তাহলে কি করবে সে? রান্না, বাসন মাজা, ঘর গোছানো ছাড়া? আবার একটা দীর্ঘশ্বাস বুক চিরে বেরিয়ে আসে তার। বিছানায় এলিয়ে দেয় ক্লান্ত শরীর। এটুকুই নিশ্চিন্তের আশ্রয় তার জন্য। সেদিন দুপুরে ঘটল এক অন্য ঘটনা। হঠাৎ ঘনিয়ে এলো মেঘ। চারিদিকে যেন অকাল রাত্রি নেমেছে। ধড়মড়িয়ে উঠে বসল অনুভা। অন্ধকারে তার বরাবরই ভীষণ ভয়। ঝড় উঠেছে। আশপাশের গাছগুলো পাগলের মতো মাথা দোলাচ্ছে। বিদ্যুৎ চমকাচ্ছে পলকে পলকে। অনুভা ছুটে গিয়ে দরজা জানালা বন্ধ করে দিল। গুটিসুটি মেরে বসলো বিছানার এক কোণে। ঝড়ে তাণ্ডব মনে করিয়ে দেয় ছোটবেলার স্মৃতি। ঝড় বৃষ্টি তার মোটেও পছন্দ নয়। কিভাবে কেউ বৃষ্টি হলে গান গায়, কবিতা পড়ে। তার কাছে তো ঝড় মানে এক চালা ঘরে ছাউনি উড়ে যাওয়া, ভাতের পাতে পড়তে থাকা ভাঙায় ইট পাথরের গুঁড়ো। বৃষ্টি মানে দুয়ার ভেদ করে কলকল করে ভেসে আসা নোংরা পাঁকের শাড়ি। চৌকিতে বসে দিন গোনা, কখন বৃষ্টি থামবে, কখন জল নামবে, কখন এক মুঠো ত্রাণ নিয়ে আসবে বাবা। মা ওই চৌকির উপর বসেই একটু ভাতে ভাত ফুটিয়ে দেবে। গলায় ঢেলে দেবে কয়েক ফোঁটা খাবারের জল। এক মুঠো মুড়ি গালে ফেলে ক্ষুধা মেটানোর লড়াই। কখনোই কোনোভাবে তার কাছে সেই দিনগুলো স্মৃতি ম্লান হয় না। রোমান্টিক হবে না এই পরিস্থিতিগুলো। আবার মনে মনে হেসে ফেলে অনুভা। এই জন্যই প্রশান্ত রেগে গেলে তাকে হাতের মেয়ে বলে ফেলে। সত্যিই তো, যে কোনো মানুষের কাছে এটা হাসির ব্যাপার। কেউ তো বুঝবে না অনুভার মনে কি চলছে। অনুভা যদিও বোঝাতে চায় না। বহুদিন হলো সে নিজেকে গুটিয়ে নিয়েছে নিজের মধ্যে। কারোর সাথেই নিজেকে ভাগ করে নিতে চায় না সে। হঠাৎ কি খেয়াল চাপতেই খাটের তলা থেকে বের করে আনলো হারমোনিয়ামটা। গায়ে লেগে আছে ধুলো। সাফ করে বেলো টানলো কয়েকবার। রিড চেপে স্কেলগুলো টেনে টুনে বুঝতে চাইলো এখনো বস্তুটা বেঁচে আছে কিনা। আশ্বস্ত হলো অনুভা, না, একটু হলেও কাজ চলে যাবে। কিন্তু তার গলা সঙ্গ দেবে তো? কাঁচের জানলার দিকে তাকালো সে। অবিরাম ঝরে চলেছে বাড়িধারা। গুনগুন করে গেয়ে উঠল, মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণে হরসে, হৃদয়ে গগনে সজল ঘন নবীন মেঘে রসের ধারা বরসে। গানটা ভীষণ প্রিয় অনুভার। ঠিক কতক্ষণ যে কেটে গেল নিজেই বুঝতে পারল না। বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। প্রশান্ত বা ছেলে মেয়ের ফিরে আসার সময় হলেও তারা ফেরেনি। আটকে পড়েছে কোথাও। এই সময় স্বাভাবিকভাবে চিন্তা হওয়া উচিত অনুভার। কিন্তু অদ্ভুতভাবে নিজের জন্য একটু বাড়তি সময় পেয়ে স্বার্থপরের মতো ভালো লাগলো তার। কারেন্ট অফ হয়েছে। জানলা থেকে ধেয়ে আসছে ফুরফুরে ঠান্ডা হাওয়া। তার মনটা হঠাৎ উদাস হয়ে গেল। ছুটে গেল মেয়েবেলা সন্ধ্যায়। এমনি দিনে সব ভাই বোনেরা একসাথে দাওয়ায় বসে মুড়ি মাখা খাওয়া হতো, গানে গল্পে। নস্টালজিয়া এক বিষম রোগ মানুষের। কিন্তু বেশিক্ষণ সেই জগতে থাকতে পারল না অনুভা। দরজায় কে যেন ধাক্কা দিচ্ছে। বাড়ির কেউ এসেছে ভেবে তড়িঘড়ি আই হলে চোখ রাখলো সে। অবাক হলো, না, তার ছেলে মেয়ে বা স্বামী কেউ নয়, বরং পাশের ফ্ল্যাটের সীমন্তিনী, যাকে সে পক্ষান্তরে হিংসে করে। একটু অস্বস্তি হলো তার। কখনো সেভাবে কথা হয়নি। সে চাকরি করে না। নিজেকে সীমন্তিনীর কাছে বড্ড ছোট মনে হয় তার। কুণ্ঠা নিয়ে দরজা খুলল অনুভা। হাসি মুখে দাঁড়িয়ে আছে সীমন্তিনী। অনুভাকে দেখে বলল, ডিস্টার্ব করলাম? না না, আসুন না, ভেতরে আসুন। সীমন্তিনী যেন এই জন্যই এসেছে। সাগ্রহে প্রবেশ করলো ঘরে। সোফায় বসে বলল, আসলে সারাদিন তো থাকা হয় না বাড়িতে, তাই আলাপ করাও হয়নি। আজ শরীর ভালো ছিল না। মেয়ে আর হাজব্যান্ড গেছে শ্বশুর বাড়িতে। আমি যেতে পারলাম না। অফিস না গেলেও আজকাল ওয়ার্ক ফ্রম হোমেও কোনো ছাড় দেয় না। ভাগ্যিস গেলাম না। অনুভা অবাক হলো। বলল, কেন? আসলে আপনার গান শোনা হতো না তো। অনুভা যেন লজ্জায় মিশে যেতে চাইল মাটির সাথে। মেয়েটি কি তার সাথে ঠাট্টা করছে? আজ পর্যন্ত তো সেভাবে প্রশংসা পায়নি সে।
আজ হঠাৎ? মেয়েটি মন থেকে প্রশংসা করছে নাকি সময় কাটাতে মজা করতে এলো? মনে মনে নানা রকমের জল্পনা চলতে লাগলো তার। সীমন্তিনী এদিকে বলে চলেছে, আপনি কি রোজ রেওয়াজ করেন? যতক্ষণ থাকি দেখতে পাই তো, সকাল থেকে ছুটে চলেছেন। কখন করেন বলুন তো? আমিও আগে আবৃত্তি করতাম জানেন, এখন আর প্র্যাকটিস হয় না। অফিস বাড়ি, বাড়ি অফিস, এই হয়ে গেছে জীবন। মায়ের কাছেও যাওয়া হয় না কতদিন। ফোন করে সবসময় নালিশ। আমি কি করব বলো তো? আমার দিকটাও তো বুঝতে হবে। মেয়েটার লেখাপড়া চাপ বাড়ছে, নিলয়ের বাইরে যাওয়ার কথা চলছে, তখন সবটা একা আমাকে দেখতে হবে। কি যে চাপে আছি, এই যা। অনুভা এতক্ষণ চুপ করেই বসেছিল, এবার বলল, কি হলো? সীমন্তিনী বলল, তুমি বলে ফেললাম যে। অনুভা হাসলো, বেশ তো, ক্ষতি কি? উফ, বাঁচালে। আমি না বেশিক্ষণ আপনি আজ্ঞেতে পড়ে থাকতে পারি না, ভীষণ অস্বস্তি করে। আচ্ছা, বললে না তো, তুমি কি এখনো গান শেখো? অনুভা মাথা নেড়ে বলল, না না, আমার চর্চাই নেই কতদিন। আজ একটু সময় পেলাম বলে গলা ভেঙে গেছে, কথা মনে থাকে না। আমি আসলে কিছুই পারি না সেভাবে। সীমন্তিনী অবাক হয়ে বলল, এভাবে বলছো কেন? আসলে আমি চাকরি করি না তো। এটা তুমি কি বলছো? সীমন্তিনীর অবাক মুখের দিকে তাকিয়ে অনুভা নিজেই অবাক হয়ে গেল। এতদিনের বদ্ধমূল ধারণায় যেন কেউ এক লহমায় কুঠারাঘাত করল। দুর্বল হয়ে গেল বিরাট বটবৃক্ষের শিকড়। অনুভা বলল, কেন? সীমন্তিনী হালকা হাসল। চাকরি করাটাই কারোর আলটিমেট যোগ্যতা নয়। চাকরি না করলে কেউ কিছু পারে না, এই ধারণা ভুল। সারা জগতে প্রচুর মানুষ বিনা চাকরিতেই জীবনযাপন করছে। কেউ ব্যবসা করছে, কেউ লিখছে, কেউ গান করছে। গোটা দুনিয়া সবাই চাকরি করবে এমন মাথার দিব্যি কে দিয়েছে? আর কোথায় বা এত চাকরি? লেখাপড়া শিখলে চাকরি পাবে না এমন তো নয়, বলল অনুভা। সীমন্তিনী হাসল। এই চার দেওয়াল থেকে বেরিয়ে একটু বাইরের জগতের দিকে তাকিয়ে দেখো। জীবন এত সহজ নয় যতটা মনে হয়। প্রত্যেকে নিজের নিজের লড়াই লড়ছে। আচ্ছা, তোমার কেন এমন মনে হলো? অনুভা কিছু বলতে পারল না। 20 বছরের পাল্টে যাওয়া জীবনের অলিগলিতে ঘুরে সে বুঝেছে চাকরি করা মানে স্বাধীনতা, স্বনির্ভরতাই মোক্ষ। অনুভা বলল, স্বনির্ভর হতে হলে তো চাকরি করতেই হয়। আমি তো রোজগার করি না, আর সেরকম লেখাপড়াও আমার নেই। উচ্চ মাধ্যমিক পাশ করার আগেই 18 বছর বয়স হতেই বিয়ে হয়ে গেল। ব্যাস, সব শেষ। রোজগার করতে হলে চাকরি করতে হবে তা কিন্তু নয়। আজকাল হাজার হাজার মেয়ে বাড়িতে বসে রোজগার করছে, ব্যবসা করছে, পড়াচ্ছে, নাচ শেখাচ্ছে, গান শেখাচ্ছে, কম্পিউটারে নানা রকমের কাজ করছে। অনুভা ক্লিশে হেসে বলল, আমার কোনো যোগ্যতাই নেই। সীমন্তিনী যেন ধাক্কা খেল। মনে হলো একজন সম্পূর্ণ হেরে যাওয়া মানুষকে সে একটা কুয়ো থেকে তোলার ব্যর্থ চেষ্টায় রত হয়েছে। সে উঠে দাঁড়ালো। মনের মধ্যে উথাল পাথাল চলছে, মাথার মধ্যে বন বন করে ঘুরছে নানা রকমের চিন্তা। দরজার দিকে এগোতে এগোতে বলল, আজ আসি, আবার একদিন আসবো। অনুভা বলল, সে কি, কিছু খেলে না তো? চা খাও অন্তত। সীমন্তিনী বলল, আমি চা খাই না গো, আসি। প্রায় ছুটে বেরিয়ে গিয়ে নিজের ঘরে দরজা বন্ধ করে সোফায় বসে পড়ল সীমন্তিনী। এখনো কারেন্ট আসেনি, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। একটা মোমবাতি জ্বালানো ভীষণ প্রয়োজন। অন্ধকার মোটেও সহ্য হয় না তার। বাইরের আধার, মনের আধার, কোনো আধারই তার পছন্দের নয়। একটা দেশলাই কাঠি ফস করে জ্বালতেই মনের মধ্যে একটা আইডিয়া মাথায় খেলে গেল। হাসি ফুটে উঠল সীমন্তিনী ঠোঁটে। আগের দিনের মতো আবার দুপুরে অনুভা হারমোনিয়ামটা কোলের কাছে নিয়ে বসলো। গানের খাতা খুলে শুরু করলো রেওয়াজ। বড় ভালো লাগে এই সময়টা। মনে হয় নিজের একটা জগৎ আছে, সেই জগতের অধীশ্বরী সে নিজেই। এখানে কেউ তাকে শাসন করবে না, কেউ বলবে না সে ভুল, কেউ চোখে আঙুল দিয়ে দেখাবে না সে একজন সম্পূর্ণভাবে ব্যর্থ মানুষ। তার জগতের ধাত্রী সে স্বয়ং। আজ আর পুরনো কথা মনে পড়ল না তার, বরং মনে পড়ে গেল গতকাল সন্ধেবেলা সীমন্তিনীর কথাগুলো। অবাক হয়ে ভাবল অনুভা, এটাও কি সম্ভব? বাড়ি বসে টাকা রোজগার করা কিভাবে করবে সে? হঠাৎ তাকে চমকে দিয়ে বেল বেজে উঠল। দরজা খুলে দেখলো দাঁড়িয়ে আছে সীমন্তিনী। হেসে বলল, জ্বালাতে এলাম? এ মা, না না, ছি ছি,
এসো, ঘরে এসো। ঘরে ঢুকে সোফায় বসে সে বলল, তোমার জন্য একটা কাজ এনেছি। কাজ? আমার জন্য? হ্যাঁ, তবে তার আগে তোমায় নিজেকে একটু ঘষা মাজা করতে হবে। আমি ঠিক বুঝলাম না। আমি একটা এনজিওতে কাজ করি, সেখানে গরিব দুস্থ ছেলে মেয়েদের লেখাপড়া গান বাজনা শেখানো হয়। কিছু ছেলে মেয়ে থাকে যাদের যৌনপল্লী থেকে উদ্ধার করা হয়েছে। এদের জীবনের মূল স্রোতে ফেরানোই আমাদের কাজ। অনুভা অবাক হয়ে বলল, টাকা পাও? সীমন্তিনী হাসল, এই কাজে টাকা পাওয়া যায় না গো। সমাজ পরিষ্কারের কাজে বরং টাকা ঢালতে হয়। আমার আসল রোজগার আসে ব্যাংকের চাকরি থেকে। এটা আমরা কয়েকজন বন্ধু মিলে চালাই। তোমার স্বামী এসব মেনে নিয়েছেন? অবশ্যই। ও সাপোর্ট না পেলে পারতামই না এত কিছু। ওই তো মেয়েকে বেশিরভাগ সময়টা সামলায়। আমার হাজব্যান্ড একজন প্রফেশনাল ফটোগ্রাফার, ফ্রিল্যান্সের, চাকরি করে না। অনুভা একটু লজ্জিত হলো। এতদিন সে ভাবতো সামনের ভদ্রলোকটি বেকার, বউয়ের টাকায় জীবনযাপন করে। প্রশান্তও তাই ভাবতো। সীমন্তিনী বলল, আর তাছাড়া আমি আমার ভালো লাগাগুলো বাঁচিয়ে রাখতে তার থেকে পারমিশন নেব কেন? অনুভা বলল, আমি কি সাহায্য করব বললে না তো? আমার ছেলে মেয়েদের গান শেখাবে? আমি? আকাশ থেকে পড়ল অনুভা। হ্যাঁ, তুমি তার জন্য পারিশ্রমিক পাবে, তবে খুব বেশি দিতে পারবো না। 5,000 টাকা। সপ্তাহে একটা ক্লাস নিলেই হবে। আর যদি সম্ভব হয় গিয়ে শেখালে খুব ভালো হয়। অনুভা হাঁ করে তাকিয়ে রইল সীমন্তিনীর দিকে। মাথা নেড়ে বলল, গিয়ে শেখাবো? বাড়ি ছেড়ে বেরোলে যে অনেক সমস্যা আমার। আর তাছাড়া আমার স্বামীও খুব একটা এসব। সীমন্তিনীর সামনে বাকি কথাগুলো বলতে বাধল অনুভার। তবে না বলা কথাগুলোই খুব সুন্দর করে বুঝে ফেলল উল্টো দিকের মানুষটি। বলল, সমস্যা কি? তুমি তো দুপুরবেলা ফাঁকাই থাকো। এখান থেকে আমার স্কুলটা হাঁটা পথে বড়জোর 10 মিনিট। ভেবে দেখতে পারো। একজন মানুষের ভোটার আইডি কার্ডের বাইরেও কিন্তু একটা পরিচয় থাকা প্রয়োজন। সেখানে সে কারোর বউ, কারোর মেয়ে, কারোর মা বাদে একজন স্বাধীন মানুষ, যে নিজের ভালোবাসার কাজটা করতে পারে স্বচ্ছন্দে ও স্বেচ্ছায়। সীমন্তিনী আবার চলে গেল। এবারেও সে এক গ্লাস জলও খেলো না। তবে ওলট পালট করে দিয়ে গেল অনুভার ভেতরের গোছানো সংসারটি। সারা রাত অনুভার ঘুম এলো না। বিছানায় ছটফট করতে লাগলো। কেউ বুঝলো না ওর মনের ভেতরে দোলা খেতে থাকা অদ্ভুত বিচলতা। চার দেওয়ালের ভেতরের এই 3টি মানুষ ছাড়া তাকে আরো 5জন চিনবে, অন্য নামে, অন্য পরিচয়ে। এই পরিচয়ের লোভ যে তার বহু দিনের। আজ সেই সুযোগ হাতের কাছে এসেছে। সে কি ফিরিয়ে দেবে হেলায়? আর যদি মেনে নেয়, তাহলে এই সংসারটার কি হবে? তার ছেলে মেয়ে, স্বামী, যে নিজে হাতে কুটো নেড়ে দুটো করতে পারে না। জলের গ্লাসটাও এগিয়ে দিলে তারা জল মুখে তোলে। এদের কি হবে? প্রশান্ত কি মেনে নেবে? 5,000 টাকা। প্রশান্ত ওর হাতের ময়লা। ওইটুকু টাকার জন্য তাকে বাইরে যেতে দেবে তো তার স্বামী? মাথা ভার হয়ে এলো অনুভার। কখন যে ঘুম জড়িয়ে এলো চোখে বুঝতে পারলো না সে। আরে ওঠো ওঠো, পড়ে পড়ে ঘুমাচ্ছ কেন? কত দেরি হয়ে গেল আজ। কি হলো, ওঠো। ঘুম ভাঙলো প্রশান্তর ডাকে। ঘড়িতে 7টা বাজে। 2 ঘন্টা দেরি। অনুভব নিজের গালেই নিজেই ঠাস ঠাস করে চড় মারতে ইচ্ছে করলো। পরিমরি করে রান্নাঘরে ছুটল সে। প্রয়োজনীয় কাজগুলো করতে শুরু করলো একে একে। প্রশান্ত বিড়বিড় করে কথা বলেই যাচ্ছে। কি বলছে শোনার ইচ্ছে জাগলো না অনুভার। এত বছরে এই প্রথম নিয়মের হেরফের হলো তার। তবু প্রশান্ত একবার জিজ্ঞেস করলো না, বা জানতে চাইলো না কি হয়েছে তার, শরীর খারাপ কিনা। হাতের কাজ মুহূর্তের জন্য থামিয়ে সে ভাবতে চাইলো ঠিক কিসের জন্য এত পরিশ্রম করছে সে। এই পণ্ডশ্রমের ফলাফল কি? কিন্তু ঘড়ির কাঁটা কারোর কথা শোনে না। এগিয়ে যায় নিয়ম মাফিক। নিয়ম মাফিক অনুভার ঘর খালি হয়ে গেল ধীরে ধীরে। কেউ জিজ্ঞেস করলো না কেন সে দেরি করলো ঘুম থেকে উঠতে, বরং তাদের দেরির ফিরিস্তি হাতে ধরিয়ে দিল। নিজের জন্য 1 কাপ কড়া করে চা বানিয়ে সোফায় বসে অনেকক্ষণ সিলিং ফ্যানের দিকে তাকিয়ে রইল সে। একটা না একটা চক্রের মধ্যে ঘুরে চলেছে তার জীবন। এই চক্রের কোনো শেষ নেই। আমরণ তাকে ঘুরে যেতে হবে। একবারের জন্যেও কি এই বৃত্ত থেকে কক্ষচ্যুত হতে পারবে না সে? একটু স্বাদ বদল, একবারের জন্য কি জীবনের অন্যদিকে দেখবে না তার চোখ? কাপটা টেবিলে রেখে সে ছুটে গেল সীমন্তিনীর দরজায়। বেল বাজালো। এখনই অফিসে বেরোয় সে। নিশ্চয়ই এখন তৈরি হচ্ছে।
বিরক্ত করে ফেললো কিনা ভাবতে ভাবতেই দরজাটা খুলে গেল। সীমন্তিনী হাসল। ধরনটা এমন যেন ও জানতই এখন অনুভা আসবে। দরজায় হেলান দিয়ে একদিকে মাথা হেলিয়ে জিজ্ঞেস করলো, কি রাজি? অনুভা উত্তর দিল না, হাসল। পরের দিন থেকে শুরু হয়ে গেল ওদের কাজ। দুপুরের আগে সমস্ত কাজ সেরে নিয়ে 1 ঘন্টার রেওয়াজে বসতে শুরু করলো অনুভা। ঘড়িতে কাঁটায় কাঁটায় 1টা বাজলে বেরিয়ে যেত ফ্ল্যাট থেকে। এনজিও তো যেন নতুন প্রাণ পেয়েছে অনুভা। ছোট ছোট বাচ্চাগুলোর কণ্ঠে যখন ধ্বনিত হয় রবীন্দ্রসঙ্গীত, অতুল প্রসাদী বা শ্যামল মিত্রের গান, বুকের ভেতর অদ্ভুত এক ভালো লাগা সঞ্চার হয় তার। এই ভালো লাগাটুকু ভাষায় ব্যক্ত করা যায় না। এই অনুভূতির এক কণাও টাকা দিয়ে কিনে ফেলার মতো তুচ্ছ নয়। মাসখানেক হতে চলল। এখনো ছেলে মেয়েরা বা প্রশান্ত জানে না ব্যাপারটা, তবে চিন্তার ভাঁজ পড়ছে কপালে। সামনেই শুরু হবে গরমের ছুটি। তখন কিভাবে সামাল দেবে সেসব? প্রশান্ত হয়তো জানবে না, বুবলি টুকাই তো জেনে যাবেই। তখন কি করে চাপা দেবে সবকিছু? চিন্তায় এবার ঘুম উঠতে শুরু করেছে তার। যদিও সব চিন্তা এক লহমায় মুছে যাচ্ছিল কচি মুখগুলোর দিকে চেয়ে। একদিন সীমন্তিনী এলো ক্লাসে। চৌকাঠে দাঁড়িয়ে মুগ্ধ হয়ে শুনছিল গান। অনুভা জানতে পারেনি সে নিজেও হারিয়ে গেছিল এক অন্য জগতে। তোমার অসীমে মন মোর লয়ে, যত দূরে আমি ধাই। এই জগৎ যেন তার নয়, সে অন্য লোকের বাসিন্দা। সেখানে সুখ দুঃখ, হারানো প্রাপ্তি সবই তাৎক্ষণিক। ধ্রুব ভালোবাসা সম্মান। গান শেষ হতেই হাততালি দিয়ে উঠল সীমন্তিনী। চমকে উঠল অনুভা। পিছন ফিরে হেসে বলল, এ কি, বাইরে দাঁড়িয়ে কেন? সীমন্তিনী ঘরে প্রবেশ করতে করতে বলল, আমি জানতাম ঠিক মানুষকে বেছে নিয়েছে নিজের স্কুলের জন্য। তারপর কচি কাচাদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, ম্যাডামকে কেমন লাগছে? বাচ্চারা সমস্বরে বলে উঠল, খুব ভালো। অনুভা চোখ চিকচিক করে উঠল। ক্লাসের বাইরে বেরিয়ে এলো সে তাড়াতাড়ি। ওরা কেউ যেন দেখতে না পায় তার এই গলিত আবেগ। তবে সীমন্তিনী চোখ এড়ালো না। সে অনুভার কাছে এসে কাঁধে হাত রাখলো। অস্পুষ্টে বলল, এই নাও তোমার পারিশ্রমিক। অনুভা দেখলো ওর সামনে একটা লম্বা সাদা খাম। নিজে চোখকেই যেন বিশ্বাস হলো না তার। তার নিজের উপার্জিত টাকা, সত্যি এতগুলো টাকা তার? খামটা হাতে নিয়ে কয়েক মুহূর্ত স্তব্ধ হয়ে রইল সে। তারপর জড়িয়ে ধরলো সীমন্তিনীকে। তবে শেষ রক্ষা হলো না। সেদিনই প্রশান্তর সন্ধে আগেই ফিরে এলো বাড়িতে। আর এসেই দেখলো তালা মারা দরজায়। ভ্রু দুটো কুঁচকে গেল রাগে, অস্থিরতায়। ফোন লাগালো স্ত্রীকে। অনুভা তখন রাস্তায়। প্রশান্তর কল দেখেই বুঝলো অশনি সংকেত। তাড়াতাড়ি পা চালিয়ে ফিরে এলো বাড়িতে। প্রশান্ত ল্যান্ডিং এ দাঁড়িয়ে গজগজ করছে, কোথায় গেছিলে শুনি? অফিস থেকে ফিরে নিজের বাড়িতে ঢুকতে পারবো না? বাইরে দাঁড়িয়ে থাকতে হবে আমায়? অনুভা মৃদু প্রতিবাদ করে বলল, এভাবে বলছো কেন? আজই প্রথমবার হলো। তুমি ফ্রেশ হও, আমি জল খাবার দিচ্ছি। প্রশান্তর ভুরু যুগল এতেও প্রসন্ন হলো না। সন্দেহ রয়েই গেল মনে। অনুভাও বাকি সময়টা অতি সন্তর্পণে কাটিয়ে গেল স্বামীকে। যদি কোনো রকম প্রশ্ন করে তাহলে কি বলতে যে কি বলে ফেলবে। ব্যাগের ভেতরে পড়েই রইল 5,000 টাকা, তার জীবনের প্রথম উপার্জিত অর্থ। পরের দিন সন্ধেবেলা চাবি ঘুরিয়ে ফ্ল্যাটে পা রাখতেই আঁতকে উঠল অনুভা। সারা বাড়ির লাইট জ্বলছে। সোফার উপর গম্ভীর মুখে বসে আছে প্রশান্ত। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে গেল অনুভার। চিৎকার চেঁচামেচিকে তার বরাবরের ভয়। এমন নয় যে প্রশান্ত খুব ঝামেলা করে, তবু ওর চোখের দিকে তাকালে অনুভার মুখের রং উড়ে যায়। প্রশান্ত শান্ত গলায় বলল, হাড় হাভাত এগুলোকে গান শিখিয়ে কত টাকা পাও? অনুভা ধীরে ধীরে বলল, 5,000। ওই টাকায় সংসার চলে যাবে তো? না, কখনোই না। তাহলে যাচ্ছ কেন? আমার ভালো লাগে তাই। অনুভার মাথার মধ্যে ঝড় উঠেছে। ভেবেই পাচ্ছে না কিভাবে প্রশান্ত জানলো সবকিছু। প্রশান্ত বলল, ঘরের খেয়ে বোনের মোষ তাড়ানো এই সংসারে থেকে হবে না। সংসারের বাইরে বেরিয়ে দেখো, টাকা রোজগার করা অত সহজ নয়। আমি কখনোই সে কথা বলিনি, অনুভা উত্তর দিল। স্ত্রী থেকে এই প্রথম প্রতি উত্তর পেয়ে একটু চমকে গেল প্রশান্ত। তবু দমল না। বলল, কি বলছো কি বলনি আমি জানতে চাই না। কাল থেকে তোমার ওই পাড়ায় যাওয়া চলবে না। ভদ্রলোকের বাড়ির বউরা এসব কাজ করে না। তাহলে কারা করে? ছোট লোক বাড়ির বউরা। তর্ক করো না অনু। সারাদিন খেটে খুঁটে এসে এক গ্লাস জল পাবো না?
এই সংসারে তোমার কন্ট্রিবিউশন কি শুনি? কত টাকা নিয়ে আসো এই সংসার চালাতে? সংসার চালাতে হয়তো কোনো টাকা আমি দিই না, কিন্তু আমি যে পরিশ্রম করি তার পারিশ্রমিকও তুমি দাও না। আমার জায়গায় একটা কাজের লোক রেখে দেখো তাকে কত টাকা দিতে হয়। প্রশান্ত এবার চুপ করে গেল। এই বাজারে একজন 12 ঘন্টার কাজের লোকের দাম তার মতন হিসেবি মানুষের জানা আছে। আরো চুপ হয়ে গেল অনুভার আত্মবিশ্বাস দেখে। গত 20 বছরের ভীতু বোকাশোকা মেয়েটি 1 মাসেই যেন আমূল পাল্টে গেছে। প্রশান্ত বুঝতে পারল এবার তার কোনো জারিজুরি আর খাটবে না। নিজের ঘরে দরজা বন্ধ করে চুপচাপ বসে রইল সে। আহত বাঘের মতো খুঁজতে লাগলো সঠিক সময়। অনুভা কাপড় ছেড়ে চা বানালো। জলখাবারের ব্যবস্থা আগেই করে রাখে বরাবর, তাই বেশি সময় লাগলো না বানাতে। ঘরে ঢুকে দেখলো প্রশান্ত তখনও বসে আছে। অনুভা ওর সামনে টেবিলে খাবার রেখে বলল, তবে আমি তোমার ইচ্ছেকে সম্মান দিয়ে এসেছি বরাবর, এবারেও দেব। কাল থেকে আমি আর যাব না ওখানে। কাল একটা অনুষ্ঠান আছে, ওখানে যাব না। তোমার সংসার সামলাবো, ঘর মুছবো, রান্না করব, বাসন মাজবো। তোমাদের জন্য এই 4 দেওয়ালের মধ্যে অপেক্ষা করব। দিনের শেষে মুখ বন্ধ করে শুনবো যে আমি আসলে একজন অপদার্থ, কিছুই পারি না। সংসারটা তোমারও। যে সংসারে আমার এবং আমার কাজের কোনো দাম নেই, সম্মান নেই, সেই সংসার কিভাবে আমার হবে? বাড়ির বাইরে বেরিয়ে কাজ করে রোজগার করা সত্যিই খুব কঠিন। আমি কখনো তোমার কাজকে ছোট করিনি। আমার যোগ্যতাই নেই, কিন্তু তাই বলে আমার পছন্দকে বা আমার কাজকে অপমান করার লাইসেন্স আমি তোমার হাতে তুলে দিইনি। প্রশান্ত কোনো উত্তর দিল না, চুপচাপ চেয়ে রইল বন্ধ দরজার দিকে। অনুভার সকালবেলা শুরু রোজের মতোই, শুধু আজ অন্য দিনগুলোর মতো বাইরে বেরোনোর তাড়া ছিল না তার। মন মরা হয়ে সমস্ত কাজ করে ফেলল সে। আজ ছেলে মেয়েগুলোর পাশে থাকতে পারলে খুব ভালো হতো। গতকাল সুমন্তিনীকে ফোন করে সব বলেছে সে। সুমন্তিনী তাকে জোর করেনি, বুঝেছে তার পরিস্থিতি। আশ্বাস দিয়েছে পরবর্তীকালে কখনো যদি তার আবার শুরু করতে ইচ্ছে করে যেন একটু ইতস্তত বোধ না করে। বাড়ি ফাঁকা হয়ে গেল নিয়ম মাফিক। অনুভার মন পড়ে রইল ছোট ছোট প্রাণগুলির সাথে। দুপুরের দিকে যখন চোখ লেগে এলো ঠিক তখনই ডোরবেল বেজে উঠল। একটু সন্দিগ্ধ হয়েই দরজা খুলল সে। এখন কে? এখন তো কেউ আসে না। অবাক হয়ে দেখলো দরজায় দাঁড়িয়ে আছে প্রশান্ত। ঘরে ঢুকে বলল, চলো তৈরি হয়ে নাও। কোথায় যাব? আর তুমি এই সময় অফিস ছেড়ে এখানে? আহা অনু, বড্ড প্রশ্ন করো। অনুভার কথা বাড়ালো না, তৈরি হয়ে নিল। গাড়িতে বসেও আর কোনো প্রশ্ন তুলল না। কিছুতেই মন খারাপের চাদরটা সরাতে পারছে না আজ। এর আগেও তো কতবার নিজের ভালো লাগার বস্তু, কাজ তাকে ছাড়তে হয়েছে। এবারে যেন ধাক্কাটা বড্ড জোরে লেগেছে। নিজের খেয়ালে এতটাই মগ্ন ছিল যে বুঝতেই পারেনি প্রশান্ত কোন পথে গাড়ি নিয়ে চলেছে। যখন থামল তখন নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না সে। এই সেই হল যেখানে আরো 5টা এনজিওর সাথে সীমন্তিনীর এনজিওর বাচ্চারাও অংশগ্রহণ করেছে। প্রশান্তর দিকে অবাক হয়ে তাকালো সে। প্রশান্ত লাজুক হেসে বলল, যে গাছকে এতদিন ধরে জল দিলে, আলো বাতাস দিলে, আজ দেখবে না সেই চারা গাছগুলো কেমন ফল দিচ্ছে? যাও ওদের পাশে দাঁড়াও। অনুভা আর এক মুহূর্ত সময় নষ্ট করলো না, ছুটে চলে গেল ভেতরে। পিছন ফিরে তাকানোর সময় নেই তার। প্রশান্তর মনে হলো বহুদিন পর যেন একটা বনের পাখিকে এসে খাঁচার দরজা খুলে আবার আকাশে ছেড়ে দিয়েছে। একটা তৃপ্তির নিঃশ্বাস বেরিয়ে এলো তার ভেতর থেকে। ফিসফিস করে বলল সেই কথাটা, যে কথাটা সে অনুভাকে বলতে পারবে না কখনোই। পারলে আমায় ক্ষমা করে দিও। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখবেন।